ধরুন ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি গেলেন, নিজের ভোট তো দিলেনই, পাশাপাশি আবার গণভোটও দিয়ে এলেন। হা ভোট দিলেন কারণ আপনি সংস্কারের পক্ষে, কিন্তু ধরুন ফলাফল এলো না ভোটের পক্ষে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা পেল না ভোট। তাহলে কি এত সাধের গণভোটের সব আয়োজন বৃথা? এই গণভোটে হা ভোট না ভোট কোনটা জিতলে কি হবে তা নিয়েই আজকের আলোচনা। গণভোট কি, কবে এসেছে বাংলাদেশে, কিভাবে হয়েছে, এগুলো নিয়ে আগের এক আলোচনায় মোটামুটি ধারণা হয়ে গেছে। সেটা প্রেসেও ছাপা হয়েছে বিএনপি সরকার মুখোমুখি সিরিজে। ওই জায়গা থেকে একটু সামনে এগোই। গত বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে এক ভাষণে প্রধান উপদেষ্টা জানালেন, জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। কিভাবে ভোট দিতে হবে? এক ব্যালটে সংসদে প্রার্থীকে আর আরেক ব্যালটে হ্যাঁ বা না, এই প্রক্রিয়ার একটা কাঠামো তিনি বললেন। তার মুখ থেকেই আমরা শুনলাম সংসদে উচ্চকক্ষের সম্ভাবনা, সংবিধান সংস্কার পরিষদের কথাও। তবুও একটা বড় প্রশ্ন থেকেই গেল, আমরা যে হ্যাঁ বা না ভোট দেব তার পরিণতি আসলে কি? বিশেষ করে যখন সংবিধান সংস্কারের পুরো প্রক্রিয়াটাই এখন এই গণভোটের ফলের সঙ্গে বাধা পড়ে গেছে, তখন সংশয়টা আরও বাড়ছে। পুরো বিষয়টা একটু সহজ করে বলা যাক। প্রধান উপদেষ্টা ভাষণে স্পষ্ট বলেছেন, সংসদ নির্বাচনের দিনই গণভোট হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। ভোটার একটা প্রশ্নে হ্যাঁ বা না দিয়ে জানাবেন জুলাই জাতীয় সনদের গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাস্তবায়ন হবে কিনা। বাইরে থেকে দেখতে একটি মাত্র প্রশ্ন, কিন্তু ভেতরে জুড়ে দেয়া আছে চারটি বড় সিদ্ধান্ত। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠান গঠনের নতুন নিয়ম, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ, নারী প্রতিনিধিত্ব, প্রধানমন্ত্রীর মেয়াদসীমা, রাষ্ট্রপতির ক্ষমতা, বিচার বিভাগের স্বাধীনতা ইত্যাদি সহ 30টি ঐকমত্য ভিত্তিক রাজনৈতিক সংস্কার। আর বাকি সংস্কারগুলো রাজনৈতিক দলগুলো নিজেদের প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করবে কিনা। ব্যালটে মূলত এই 4 বিষয়কে একসাথে জুড়ে তৈরি হয়েছে সেই একটি মাত্র প্রশ্ন, আপনি জুলাই জাতীয় সনদের এসব প্রস্তাবে সম্মতি দিচ্ছেন কিনা। অর্থাৎ আপনি যদি একটিতেও সম্মত হন আর আরেকটিতে আপত্তি থাকে, তাও আলাদা করে জানানোর পথ নেই। হ্যাঁ দিলে 4টিতেই হ্যাঁ, না দিলে 4টিতেই না, মাঝামাঝি কোনো অপশন নেই। এখানেই শুরু বিশ্লেষকদের দুশ্চিন্তা। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক বিশ্লেষণে বলা হয়েছে, 4টি আলাদা বিষয়ের উপর একসাথে একটি হ্যাঁ বা না চাইলে অনেক ভোটারই বিভ্রান্ত হতে পারেন। ভোটটা তখন প্রকৃত মতামতের থেকে বেশি একটা বাধ্য করা সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে বলে মনে করেন বিশ্লেষকরা। ডেইলি সানে আইন বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন, এক ভোটে একসাথে 4টি সিদ্ধান্ত নিলে ফলাফল প্রকৃত জনমতকে পুরোপুরি প্রতিফলিত নাও করতে পারে। অনেকেই হয়তো সন্দেহে পড়ে না দেওয়ার দিকেই ঝুঁকবেন। এখন ধরা যাক সব জটিলতা সত্ত্বেও গণভোটে হ্যাঁ জিতে গেল, তখন কি হবে? তখন জুলাই সনদে যেসব বিষয় রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো সংবিধানে ঢুকে যাবে। নতুন সংসদ গঠিত হওয়ার পর নির্বাচিত এমপিরাই প্রথম 100 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবেন। এই পরিষদই সংবিধান বদলের খসড়া করবে। প্রধানমন্ত্রীর সর্বোচ্চ 10 বছরের মেয়াদ, ভোটের অনুপাতে উচ্চকক্ষ, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার বিস্তার সবকিছুই এই পরিষদের হাত দিয়ে সংবিধানে ঢুকবে। প্রধান উপদেষ্টা ভাষণে পরিষ্কার করেছেন, নারী প্রতিনিধিত্ব, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে মেয়াদসীমা, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার, এমন 30টি ঐকমত্য ভিত্তিক প্রস্তাব বিজয়ী দলগুলো বাস্তবায়নে বাধ্য থাকবে। কিন্তু প্রশ্নটা আসলে অন্য জায়গায়, না ভোট জিতলে কি হবে? বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো গণভোটে না জয়ী হয়নি, তাই অভিজ্ঞতার দিক থেকে আমাদের হাতে শূন্য উদাহরণ। প্রধান উপদেষ্টাও তার ভাষণে এই প্রসঙ্গে সরাসরি কোনো রোডম্যাপ দেননি।
তবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, গণভোট যদি পাশ না করে তার মানে জনগণ প্রস্তাবিত সংস্কারগুলোকে প্রত্যাখ্যান করেছে। অর্থাৎ গণভোটে না মানে জুলাই সনদের সংস্কার আর জনগণের ম্যান্ডেট পাবে না, বরং রাজনৈতিক আলোচনার টেবিলে পড়ে থাকা একটি প্রস্তাব হিসেবেই থাকবে। তখন সরকার বা নতুন সংসদের উপর আর আইনি বাধ্যবাধকতা থাকবে না। চাইলে কিছু অংশ নেবে, চাইলে পুরোটা পাশ কাটিয়ে যাবে। এখানে আরেকটি ব্যাপার আছে, রাজনৈতিক দলগুলো জুলাই সনদে সই করলেও বিশ্লেষকদের মতে বাস্তব রাজনৈতিক দূরত্ব এখনও অনেক। দ্য ডেইলি স্টার বলছে, জুলাই সনদ ঐক্যমত্যের ভাষায় লেখা, কিন্তু দলগুলোর প্রকৃত অবস্থান এখনও বেশ আলাদা। ফলে হ্যাঁ জিতলেও বাস্তবায়ন একেবারে মসৃণ হবে এমন গ্যারান্টি নেই, আর না জিতলে তো পুরো পথটাই আবার নতুন করে আঁকতে হবে। বিশ্বে না জেতার নজির আছে কি? আছে, এবং সেটাই এখন সবচেয়ে বেশি আলোচিত উদাহরণ। লাতিন আমেরিকার দেশ চিলি 2022 আর 2023 সালে তারা দুইবার গণভোট করেছে সংবিধান বদলাতে। দুইবারই জনগণ না বলেছে। ধারণা করা হয় প্রস্তাবিত সংবিধান দুইবারই মানুষের প্রত্যাশা, বৃহত্তর সামাজিক সমতা, অর্থনৈতিক সুযোগ আর রাষ্ট্রীয় ভারসাম্য এসব পূর্ণভাবে ধরতে পারেনি। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে লেখা হয়েছে, চিলির অনেক ভোটার মনে করেছেন খসড়া সংবিধান তাদের আসল সমস্যা ও চাহিদা প্রতিফলিত করছে না, তাই তারা ভোটের মাধ্যমে সেটা ফিরিয়ে দিয়েছেন। ফল, প্রক্রিয়া থেমে গেছে, পুরনো সংবিধানই এখনো বহাল। বিশ্লেষকদের মতে আমাদের ক্ষেত্রেও না জয়ী হলে এমন একটা ঝুলে থাকা অবস্থা তৈরি হতে পারে। বণিক বার্তা বলছে, বাংলাদেশ এখন গভীর রাজনৈতিক বিভাজন, প্রতিষ্ঠানগত দুর্বলতা আর অনিশ্চয়তার এক ক্রান্তিকালে দাঁড়িয়ে। এই প্রেক্ষাপটে গণভোটের না মানে শুধুই একটি প্রস্তাব খারিজ নয়, বরং দীর্ঘমেয়াদে পুরো সংস্কার প্রক্রিয়ায় অচল হয়ে যেতে পারে। এখানে আরেকটা টেকনিক্যাল কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে। ব্যালটে থাকা 4টি বিষয়: তত্ত্বাবধায়ক ব্যবস্থা, ভোটের অনুপাতে পিআর উচ্চকক্ষ, 30টি ঐক্যমত্য ভিত্তিক সংস্কার আর বাকি সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি। এগুলোর যে কোনো একটিতে আপনার আপত্তি থাকলেও আপনার অপশন কেবল না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটাই না জয়ী হওয়ার সম্ভাবনাকে একটু হলেও বাড়িয়ে দিচ্ছে। আওয়ামী লীগের 30% বেশি ভোট ব্যাংক কোন দিকে যাবে? কার্যক্রম নিষিদ্ধ হলেও আওয়ামী লীগের বিপুল একটা ভোট ব্যাংক আছে যারা অন্তর্বর্তী সরকারের রূপরেখা আর জুলাই সনদকে সন্দেহের চোখে দেখছে। তারা নায়ের দিকে ঝুঁকলেও অবাক হওয়ার কিছু নেই। অন্যদিকে বিএনপি উচ্চকক্ষ গঠন, তত্ত্বাবধায়ক সরকার গঠনের ধাপ, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ, এসব বিষয়ে প্রকাশ্য আপত্তি জানিয়ে রেখেছে। তাদের সমর্থকরাও এক এক জায়গায় এক এক রকম সংকেত পাচ্ছেন। ফলে ভোট কিভাবে ভাগ হবে সেটা আগে থেকে বলা কঠিন। এখন আসি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দিকে। জুলাই সনদ বলছে পাবলিক সার্ভিস কমিশন, পিএসসি, দুর্নীতি দমন কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সিএজি, ন্যায়পাল, এসব জায়গায় নিয়োগ হবে একটি বাছাই কমিটির সুপারিশ অনুযায়ী। এই কমিটিতে থাকবেন সরকারি দল, বিরোধী দল এবং ক্ষেত্র বিশেষে বিচার বিভাগের প্রতিনিধি। কিন্তু বিএনপি তাদের 31 দফায় বলেছে এসব পদে নিয়োগ দিতে হবে আলাদা আইনের মাধ্যমে, নিজেদের মতো কাঠামো তৈরি করে। অর্থাৎ তারা ক্ষমতায় গেলে এই অংশে ভিন্ন পথ ধরার সম্ভাবনাই বেশি। উচ্চকক্ষের প্রশ্নে প্রথম থেকে 2 ভাগ দেশ, বিএনপি বনাম জামায়াত, এনসিপি। জুলাই সনদ অনুযায়ী জাতীয় নির্বাচনে যেই দল যত শতাংশ ভোট পাবে সেই অনুপাতে 100 সদস্যের উচ্চকক্ষে তাদের আসন হবে। কিন্তু এনসিপি, জামায়াত সহ 7টি দল চাইছে উচ্চকক্ষের আসন ভাগ হবে নিম্নকক্ষে পাওয়া আসনের অনুপাতে। আর বিএনপি স্পষ্টভাবে প্রস্তাবিত একটি অনুপাত ভিত্তিক উচ্চকক্ষের বিরোধী। সবশেষে প্রশ্নটা আবার সোজা জায়গায় ফিরে আসে। সবকিছু নির্ভর করছে ভোটার আর রাজনৈতিক দলগুলোর উপর। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় দলগুলো অবশ্যই ভোটারদের কেন্দ্রে আনতে মরিয়া থাকবে। কিন্তু গণভোট যে 48টি সংবিধান সংক্রান্ত প্রস্তাবের ওপর, সেগুলো বেশ জটিল। দলগুলো ভোটারকে কিভাবে বোঝাবে,
কতটা বিশ্বাস করাতে পারবে ফলাফল অনেকটাই তার উপর টিকে আছে। হা ভোট জিতলে সংস্কারের দরজা সত্যিই খুলে যেতে পারে, শুরু হতে পারে সংবিধান পরিবর্তনের নতুন অধ্যায়। না ভোট জিতলে দরজা পুরোপুরি বন্ধ হয়ে যাবে না, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা চলে যাবে পুরোপুরি পরবর্তী সরকারের হাতে। অর্থাৎ তাদের ইচ্ছা অনুযায়ী হবে সংস্কার।